funny. আমরা কি তাহলে দেখ মানে এই যে সুধীন দাশগুপ্তর মতো একজন সুরকার আমাদের আর মনেই থাকবে না যে উনি মানে এরকম একজন মানুষ আমাদের ছিলেন, কারণ হয়তো জাস্ট কেবলমাত্র সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় এবং রাহুল দেব বর্মন হিন্দি গান করেছেন বলে ন্যাশনালি তাদের মনে রেখে দেওয়া হবে। আর যে ইম্পর্টেন্ট নচিকেতা ঘোষের সুর, সুধীন দাশগুপ্তর সুর, এগুলো না আস্তে আস্তে ভুলে যাবে, কারণ এরা বেঁচে থাকবেন, এরা হিন্দি ছবিও করেছেন এবং হিন্দি গানও গেয়েছেন, মানে হিন্দি গানে সুর দিয়েছেন বলে। কিন্তু আবার যখন তোরা গা সেগুলো, তখন আমার মনে নিশ্চয়ই একটা ডিমান্ড না থাকলে তো গাইছিস না, মানে এবং গাইছিস, গানটা তুলছিস, এই গানগুলো তোলবার, এই গানগুলো শেখবার আগ্রহটা কোত্থেকে হয়েছে? এটা তো আমার মনে হয় যে ওই ছোটবেলায় বাড়িতে শুনে। হ্যাঁ, একেবারেই তাই। কিন্তু তোর বয়স তো ছোটবেলায় ওই গানগুলো শুনে বড় হবার মতো নয়। না, আমার বাড়িতে যেটা ছিল জানো তো, মানে সব রকমের গান শোনার একটা নিয়ম ছিল আর কি। মানে মা শুধুমাত্রই যে আমি ছোট বলে আমাকে খুব পপ অ্যান্ড রক এইসব কিনে দিত তা নয়, সব রকম গান শোনার একটা টেন্ডেন্সি ছিল। তো সেই জন্য আমার মনে হয় যে ওই ভালো লাগার জায়গাটা ওখান থেকেই তৈরি হয়েছে। মানে আজকে আমি হয়তো একটা স্ট্রিমে গান করি, কিন্তু ভালো লাগে আমার সব কিছু শুনতে। বুঝতে পারছি। রূপঙ্কর, তোর? আমার ছোটবেলাটায় আমি আসলে কি, রেডিও হচ্ছে আমার একমাত্র বন্ধু ছিল আর কি। তো ওই বিবিধ ভারতী, কলকাতা ক এবং কলকাতা খ, এই তিনটে স্টেশন ঘিরে আমার জগৎ আর কি। সুতরাং পুরোনো গান তো শুনে শুনে সেই আমি এখন মানে অশোক কুমার, দেবিকা রানী, তুফান মেলো শুনেছি। আবার আমি আসলে ওই শুনে শুনেই বড় হয়েছি। হিন্দি গান তো ভীষণ ভাবে শুনে শুনে বড় হয়েছে। বেশি আমি বলবো বরঞ্চ বাংলা গানের থেকে আমি বিবিধ ভারতী বেশি ভালো লাগতো শুনতে, সত্যি যেটা বলবো। আমি বাবার কাছে খুব ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, আর তার মার কাছে রবীন্দ্রনাথের গান। আমার দাদু দিদিমাও খুব ভীষণ ওই পঙ্কজ মল্লিক, শচীন দেব বর্মনের ভীষণ দাদু ভক্ত ছিলেন। এই শুনে শুনে এটা অ্যাকচুয়ালি জানো তো পরিবারের উপরে ডিপেন্ড করে। আমার ক্ষেত্রে মা বাবা দুজনেই গান করতেন। সো আমার কিন্তু আমি জানি না তোদের কি মনে হয় যে তোরাই লাস্ট জেনারেশন যারা এটা গাইছিস? মেবি, বা যত মনে হয়, আমার মনে হয় সিরিয়াসলি মনে হয়, মেবি আমার মনে হয়। আমি আজকের প্রজন্মের ছেলে মেয়েদের দেখি। হ্যাঁ, কারণ তুই তো ডিরেক্টলি ওদের সঙ্গে এইটা নিয়ে কাজ করছিস, ওদের গান জানাটাও তোর কাছে জানা হয়ে যাচ্ছে। আমি দেখি ওরা ওই পুরোনো গান তোলে, ওই গানটা ওই দিনকে গাইতে হবে বলে। এক্স্যাক্টলি তাই। মানে ওরা শোনে না, মানে ভালো লাগে, আমি একটু ভালো করে কনটেক্সট নেই না, ওই গানটা আজকে আমায় গাইতে হবে, তুলে নিস কানে হেডফোন দিয়ে তুলে গানটা গাই। এই আর যদি তুই যেহেতু অনেকের গান গেয়েছিস, মানে গাস, লতা মঙ্গেশকরের গান গাস, আশা ভোসলের গান গাস, অনেকের গান গাস, এই যে আমাদের একটা স্ট্যান্ডার্ড কথা আছে না, কণ্ঠী হবার জন্য অ্যাকচুয়ালি তোর মনে হয় কোন জিনিসটা ইম্পর্টেন্ট? দেখো, আমার ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে আমার আসলে জোজো নিজের গলাটা তো জোজো জানে না। জোজোকে আমরা বলি জোজো নিজের কোনো কণ্ঠস্বর নেই। জোজোকে ফোন করলে জোজোর গলা শোনা যায়, জোজো গান গাইলে। আমি জানি একটা রেকর্ডিং এ জোজো বারবারা স্ট্রাইস্যান্ডের একটা গান গাইলো। আমি এটা বলতে যাচ্ছিলাম, জোজো বারবারা স্ট্রাইস্যান্ডের একটা গান গাইলো, ফ্রি এগেইন। আরে বাপ রে বাপ, বললো যে বারবারা স্ট্রাইস্যান্ড নিজে শুনলে বুঝতে পারতেন না ওটা উনি গেছে। আমি তো বুঝতে পারিনি। আমাকে দেবদা বলে শোন একটা গান, সাউন্ড উইং এ মনে আছে। হ্যাঁ শোন একটা গান, শুনে গেল ও এটা নিয়েছো বারবারা স্ট্রাইস্যান্ডের গান। না, এটা জোজো গেছে। হ্যাঁ, আমি চমকে গেছি। কৌশিকের সিরিয়ালে এই ডুবছে হৃদয় চোরাবালি গানটা মাঝে মাঝে আসতো, যখন লাইনটা আনলেন জয়িতাকে দিয়ে গাওয়ালো ওরা, তারপরে বললো না ওটা জোজো। ফলে জোজো তো একটা গলা দিয়ে বহুরূপী, তাই জন্য এটা না খুব ভালো। মানে আসলে এটা বোধহয় এই যে মানে একটা অ্যাপ্লাইড গানের জন্য ভালো। আমি ভালো মন্দ ঠিক অনুচিত আমি এইটার মধ্যে একটা ঢুকছি না। তোকে এই যে একবার লতা একবার আশা এই গানগুলো গাই, এটা করা, সেইটাকে তুই কিভাবে মানে তোর এটা কি জাস্ট ইনফ্লুয়েন্স না এটা একটা ইমিটেশন না? প্রায় মনে হয়েছে আমার জয়টা জাস্ট ওটাকে ঠিক করে এক হুবহু ওই জিনিসটাকে এটার মধ্যে দিয়ে। এটার জানো তো দুটো দিক আছে। একটা হলো ছোট থেকে আমি সবাইকে খুব নকল করতাম, মানে আমার পরিবারের বা কোনো অ্যাক্ট্রেস বলো এই বলো, এইটা করতে করতে আমার মনে হয় যে যখন যার গানটা শুনতাম তখন তার মতন করে ওই গানটাকে গাইবার একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল।
তো সেটা করতে করতে কখনো দেখেছি যে বা যখন আশাজির গান গাইছি, আশাজি ঠিক যেরম কাজ, কারণ এক একজন গায়িকার এক এক রকমের স্টাইল থাকে কাজ করার, তো সেগুলো শুনতে শুনতে ওরকম করতে করতে অনেকটা এসে যাচ্ছে। তো আবার কখনো সালমা আগার গান শুনেছি, তখন করেছি। তো আমার, তবে পরে আমি রিয়েলাইজ করলাম যে না, ঠিক আছে, এক একজন গায়িকার এক একটা স্টাইলাইজেশন যদি আমি অ্যাডপ্ট করতে পারি, তাহলে কি সেরকম ভাবে আমি গানটাকে প্রেজেন্ট করতে পারবো। তুই তো গায়কেরও করিস, তুই তো একসঙ্গে দুটো গলায় গান। হ্যাঁ, সেটা করি, সেটা একটা গিমিক, একসঙ্গে গান, সেটা একটা গিমিকের মতো হতে পারে। আচ্ছা, এগুলো কখনো আশাজি শুনেছেন? না, শোনেননি? তোর মনে হয়নি যে আমি একবার শুনিয়ে দেখি? মানে আমার আশাজি অ্যাকচুয়ালি আমার কাছে আমার গুরুর মতো, মানে আমার এটা সেটা তোর গান শুনলেই মনে হয় এটা, মানে ওটা হয়তো আশাজি না হয়ে অন্য কোনো গুরুর কাছে যদি আমি ওরম ভাবে তালিম নিতাম, হয়তো তাহলে তার গায়কিও কিছু ইনহেরিট করতাম সেরকম ভাবে। আশাজি, হ্যাঁ, আশাজিটাও মানে ওটা আত্মার মতো হয়ে গেছে। যেরকম মানে উষাদির সঙ্গে যেরকম আমার ছোটবেলা থেকে এত ক্লোজ একটা অ্যাসোসিয়েশন, যেরকম উষাদির অনেক সময় ফোনে কথা বললে বলছে ইউ আর কপিং মি ইডিয়েট, ওটা একটা এসে যায় আমার মনে হয়। যে কোনো মানে যদি তুমি মন প্রাণ দিয়ে কাউকে ওরম ভাবে ফলো করো, মানে ফলো করো ঠিক, নট এক্স্যাক্টলি দ্য কারেক্ট ওয়ার্ড, আমি জানি না কারেক্ট ওয়ার্ড না, আমি বুঝতে পারছি, কিন্তু তুই ভাবছিস যে তার সোলটাকে আমি কি করে ক্যাপচার করব, এর স্পিরিটটাকে আমি কি করে আমার গানে ক্যাপচার করব। সেটা কি তোর কিছুটা সহজ হয়েছে তোর একটা অভিনয় ক্ষমতা আছে বলে, তুই অভিনেত্রীও বলে? হয়তো, কারণ তুই এখন তো লোকে প্রায় ভুলে গেছে তুই অ্যাক্ট্রেস। ঋতুদা, এটা আমার মনে হয় ভীষণ প্র্যাকটিস। তুই লোককে ডিসাইড করেছিস যে আমি যে অভিনেত্রীও, সেটা আর কেউ যেন মনে না রাখে। এই সানগ্লাসের কথা উঠলো বলে সানগ্লাসে অভিনয় করেছে। আচ্ছা, মানে ফলে সানগ্লাস ছবিটা হচ্ছে মানে এই অনুষ্ঠানে তোদের সঙ্গে আমার যোগসূত্র প্রায়। ও অভিনয় করেছে এবং আমার এই চরিত্রটা দরকার ছিল এবং জোজোকে ফোন করলাম, আমি জানি না জোজো তখন বিদেশে, তারপরে একটা ফোন ব্যাক করলো, ও আমি জানি না ও গানের জন্য ভেবেছিল কিনা, আমি বললাম আমার ছবিটা একটু তোকে পাঠ করতে হবে, তুই এসে তারপরে করলো। এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছে, এটা আমার চন্দ্রিল বলেছিল, চন্দ্রিলের একটা এসআরএফটিআর একটা ডিপ্লোমা ছবিতে অভিনয় করেছে। চন্দ্রিল আমায় বলেছিল ওর ঋতুদা ওর নিজের শরীরটা নিয়ে, ওর নিজের মোটা হওয়া নিয়ে ওর কোনো রকম নেই, কিচ্ছু আসে যায় না, তুমি ওকে পাঠটা দাও, ও খুব সুন্দর করে দেবে। এটা হয়তো একটা অভিনেত্রী বড় গুণ, যে আমার চেহারা আমাকে বদে করছে না, আমি তাই, এবার আমি এর মধ্যে আমি যা বেস্ট পারি আমি করব। কিন্তু সত্যি যে তোকে বদর করছে না, এটা খুব সুস্থ লক্ষণ নয় জোজো। এই ওবেসিটিটা নিয়ে তুই কখনো সিরিয়াসলি ভেবে দেখেছিস? ভেবেছি, কিন্তু তারপরে বদর করেনি। না, বদর করেনি হয়তো তুই বলছিস যে দেখতে ভালো লাগার জন্য বদর করেনি, কিন্তু স্বাস্থ্যেরও তো একটা ব্যাপার আছে বাবু। আচ্ছা, কিন্তু এটার জন্য আমার কোনো ফিটনেসের মানে সেরকম কোনো প্রবলেম, মানে এটা নিয়ে বরঞ্চ অনেক সময় অনেক মজা হয়। যেরকম একটা হল প্রোগ্রামে আমার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে একজন বয়স্ক, কোনো অফিসের প্রোগ্রাম ছিল, একজন বয়স্ক লোক, আমি আবার পরের দিন ওই সেম হলে প্রোগ্রাম করতে গেছিলাম, সেই জন্য বলে আমি কি আপনাদের কোলে বসে পড়বো, আপনি মারা যাবেন। তুমি এই মজার ঘটনাটা শোনো। ভদ্রলোক মানে হাঁপাতে হাঁপাতে ঘামতে ঘামতে এসে বলেছে যে উনি কোথায় গেলেন যিনি গান গাইছিলেন। তখন আমার যে মিউজিশিয়ানসরা ছিল বলেছে উনি তো চলে গেছেন। বলছে না না, ওনাকে ওই চেহারা নিয়ে ওরকম দাপাদাপি করতে বারণ করবেন, কোনোদিন একটা অঘটন ঘটে যাবে। তখন আমার যে একজন মিউজিশিয়ান বলছে আপনি বরঞ্চ অন্য কোনো দিন কোনো অনুষ্ঠান দেখতে আসবেন না, আপনাকেই তাহলে আমাদের অ্যাম্বুলেন্সে তুলতে হবে। রূপঙ্কর, তোর কি মনে হয় যে ওবেসিটি আর সিঙ্গিং তার একটা কোনো সম্পর্ক আছে? জোজো, প্রতীক, আদনান, মানে এবং আগের গায়কদের জিনিস, আবিদা পারভিন, বাড়ি গুলাম আলী খান, নুসরাত ফতে আলী খান, এটার কি সত্যি? না, আমি এই মানে আগে শুনতাম জানো ঋতুদা যে নাকি খুব বসে বসে রেওয়াজ করার জন্য শাস্ত্রীয় গানে নাকি মোটা হলে আওয়াজটা নাকি একটু গোল রাউন্ড শেপ হয় আর কি, তাই নাকি? এরকম একটা শুনেছিলাম তখন। হ্যাঁ, কারণ তোর তো একটা শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, শুনেছি, কিন্তু আমি জানি না এটা। তুই যখন রোগা ছিলি তুই এখন তোর কি মানে কোনো গলার তফাৎ হয়েছে? কি হয়েছে? আমার মনে হয় জোরটা অনেক বেড়েছে।
বাজে গুল মারবি না, না না একদম বাজে গুল মারবি না, এসব মানে তোর না, এটা আমি শুধু বলি না, মানে আমার যে সাউন্ড অপারেট করে ও বলে যে এখন যেন মনে হয় তোমার একদম প্রথমেই লাল কাটা ছুঁয়ে দেয় তোমার গলা, গলাটা বেড়েছে বলে গলার জোরে বেড়েছে। না এটার একটা আরেকটা ইয়ে আছে, আমাকে একদিন হৈমন্তী মাসি বললো ডেকে, শোন মানা তুই না রোগা হোস না, যত মোটা হচ্ছিস তোর গলার আওয়াজটা আরো বাড়ছে। সেটা তুই ম্যাচিওর করছিস গায়িকা হিসেবে, একদম বাজে এক্সকিউজ ইউজ করবি না যে রোগা না হওয়ার জন্য, মানে বাজে গুল মারবে জায়গা পাস না তুই। কিন্তু এই যে, কিন্তু এটা সত্যি আমার না মাঝে মাঝে মনে হয় যে এই প্রফেশনে হঠাৎ এত মানুষ মোটা কেন, ইভেন তারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন। বাপিদাও তো, হ্যাঁ মানে একজনের পর একজন এরা কিন্তু চালিয়ে যেতে পারছেন, এফোর্ড করতে পারছেন, কিন্তু এবং এরা প্রত্যেকে স্টেজে প্রোগ্রাম করছেন, এদের চেহারাটা নিয়ে এদের কোনো অসুবিধা নেই এবং এরা করছেন, কিন্তু এদের আমার মনে হয় পেশায় কোনো অসুবিধা হচ্ছে না, দমেরও অসুবিধা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সত্যি হচ্ছে। আমি তো এমনিতে আমার জানি না, আমি খুব ওপেন থ্রোটে গায়িকা, যে আমার তো এখনো অবধি সেরকম ভাবে হচ্ছে যে না সেটা তো দেখতে পাই, কারণ এরা তো গান গাইছেন, এত অপূর্ব গাইছেন, তাই তো হয়তো খুব মাইনরলি খেয়াল করে দেখলে হয়তো কোনো একটা কিছু ধরা পড়বে, কিন্তু এখন অবধি আমার নিজস্ব কোনো প্রবলেম চাই।